সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর, গোলাগুলি। এদিকে নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। আরও থাকছে, গুম খুনে জড়িতদের সঙ্গে আপোষ নেই আখতার হোসেন। এবং সর্বশেষ থাকছে, আমাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, শহীদুল আলম। চট্টগ্রামে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে ভাঙচুর, গোলাগুলি। চট্টগ্রামে জয় বাংলা ও শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে একটি কনভেনশন সেন্টারে গোলাগুলির ঘটনা ঘটেছে শনিবার রাত ৯টার দিকে। খুলশী থানা এলাকার জিইসি মোড়ের সিইসি কনভেনশন হলে এই ঘটনা ঘটে। গোলাগুলিতে মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ শরীফ নামে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তবে আরেকটি পক্ষ দাবি করেছে, জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে নয়, কনসার্টে প্রবেশের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। কনভেনশন সেন্টারটি ভেতরে বাইরে ভাঙচুর করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনের অনুমতি সাপেক্ষে একটি মোটরসাইকেল কোম্পানি অনুষ্ঠানের আয়োজন করেছিল। শনিবার বেলা 11টায় অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যা 6:45টার দিকে ঢাকা থেকে আসা ব্যান্ড দল গান শুরু করে। রাত 9:30টায় অনুষ্ঠান শেষ করতে চাইলে বাধে গণ্ডগোল। উঠতি বয়সী তরুণরা রাতভর গান শোনার আবদার করেন। এর মধ্যে ব্যান্ড দল তাদের জিনিসপত্র গুছানোর উদ্যোগ নিলে অনুষ্ঠান স্থলে থাকা তরুণরা চিৎকার শুরু করে। এক পর্যায়ে তারা আয়োজকদের ওপর চড়াও হয়। অনুষ্ঠানে উপস্থিত থাকা রনি নামে একজন যুগান্তরকে জানান, ঢাকা থেকে আসা ব্যান্ড দল আর্ট সেল গান পরিবেশন করছিল। এই সময় একটি পক্ষ অনুষ্ঠানে জয় বাংলা স্লোগান দেয়। এই নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা প্রতিবাদ করেন। এরপর দুই পক্ষের মধ্যে তুমুল বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ এলোপাতাড়ি গুলি করে। এতে ছাত্রদলের দুজন গুলিবিদ্ধ হয়েছেন। খুলশী থানার ওসি শাহিনুর আলম যুগান্তরকে জানান, জিইসি কনভেনশন হলে ঝামেলা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত হয়েছে। আহত কয়েকজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর 3 গুণ বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। শনিবার 11 অক্টোবর বিকেলে ঢাকা সেনানিবাসের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ফেব্রুয়ারির নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও 3 থেকে 4% হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের ইনসাফ নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়েছেন মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, গুম কমিশন করা হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করেছি, এখনও করে যাচ্ছি। একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, সেনাবাহিনীর বিচারের পক্ষে, যেটা বিচার হবে সেটার পক্ষে আমরা থাকব। ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি জানান, 3টি মামলায় 25 সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন, আর বর্তমানে কর্মরত আছেন 15 জন। গত 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি 15 জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটা চাচ্ছেন। কবির আহমদের বিষয়ে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং। আরও থাকছে, গুম খুনে জড়িতদের সঙ্গে আপোষ নেই আখতার হোসেন। গুম খুনে জড়িতদের সঙ্গে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার 11 অক্টোবর দুপুরে রংপুর নগরীর পার্কের মোড় এলাকায় শহীদ আবু সাঈদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় আখতার হোসেন বলেন, এই গুম ও খুনের সঙ্গে সেনাবাহিনী, ডিজিএফআই, র্যাবসহ অন্যান্য প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তারা যুক্ত ছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের অনেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। এসব গুমের সঙ্গে যেসব সেনা কর্মকর্তা, ডিজিএফআই ও র্যাবের কর্মকর্তারা যুক্ত ছিলেন, তাদের অতি সত্বর গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও দেশের জনগণের অংশ। কিন্তু এই প্রতিষ্ঠানে থেকে যারা হাসিনার খুন গুমের হুকুম তামিল করেছে, তারা দেশ ও দেশের মানুষের শত্রু। তাদের সঙ্গে কোনো আপোষের জায়গা নেই। সংস্কার বাস্তবায়ন না করে শুধু জ্যানত্যানভাবে ক্ষমতা হস্তান্তর করে উপদেষ্টাদের দায়মুক্তি সম্ভব নয় মন্তব্য করে আখতার হোসেন বলেন, জ্যানত্যানভাবে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে উপদেষ্টারা যারা এই সরকার গঠন করেছেন তাদের দায়মুক্তি সম্ভব নয়। অবশ্যই বাংলাদেশের জনগণের পক্ষে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা যে ম্যান্ডেট প্রাপ্ত হয়েছেন, সে সব কিছুকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে তারা তাদের সেফ এক্সিট পেতে পারেন। এর আগে সদ্য প্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর
রহমান লাকুর কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন আখতার হোসেন। পরে পীরঘাচা ও কাউনিয়ার বিভিন্ন স্থানে দলীয় প্রচারে অংশ নেন তিনি। এবং সর্বশেষ থাকছে আমাদের উপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে। শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে বন্দী থাকার সময়কার অভিজ্ঞতা জানিয়েছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। তিনি বলেছেন, তাদের ওপর মানসিক অত্যাচার বেশি করা হয়েছে, জেলের ভেতরে আতঙ্ক তৈরির চেষ্টা হয়েছে, এমনকি হামাসের সমর্থক দাবি করে তাদের একজন সহযাত্রীকে গুলি করে মারারও হুমকি দেওয়া হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর দ্রিকপাট ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এমন অভিজ্ঞতার কথা জানান। ওই দিন ভোরে ইসরায়েলের আটক দশা থেকে মুক্ত হয়ে দেশে ফেরেন শহীদুল আলম। নিজের অভিজ্ঞতা জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। শহীদুল আলম বলেন, আটক করে জাহাজ থেকে নামানোর পর তাদের ওপর অনেক ধরনের নির্যাতন করা হয়েছে, তবে এর মধ্যে মানসিক নির্যাতন বেশি করা হয়েছে। তিনি বলেন, তাদের হাত পেছনে নিয়ে বেঁধে যেখানে হাঁটুমুড়ে বসানো হয়েছিল সেখানে ইসরায়েলি বাহিনী আগে থেকেই মূত্র ত্যাগ করেছিল। এরপর তার বাংলাদেশি পাসপোর্ট ইসরায়েলি বাহিনী ফেলে দেয়। তিনি যতবার সেটি তুলেছেন ততবার তার উপর চড়াও হয়েছে। সে সময় নিজেদের মধ্যে কথা বলায় অন্য দুইজন সহযাত্রীকে মেশিনগানের ব্যারেল দিয়ে আঘাত করা হয়েছে বলেও জানান তিনি। শহীদুল আলম জানান, মরুভূমির মধ্যে ইসরায়েলের সবচেয়ে গোপনীয় কারাগারে তাদের রাখা হয়। সেখানে অন্য জাহাজ থেকে আটক হওয়া আরেকজন সহযাত্রী তাকে জানান, ইসরায়েলি বাহিনী ওই ব্যক্তিকে আটক করার পর বলেছিল, তুমি হামাসের এজেন্ট, ভেতরে নিয়ে তোমাকে গুলি করা হবে। শহীদুল আলম আরও বলেন, কারাগারে তারা অনশন করেছিলেন, কোনো খাবার খাননি, তবে শারীরিক দুর্বলতার কারণে কয়েকজন খাবার খেয়েছেন। 2.5 দিনে তাদের মাত্র 1 প্লেট খাবার দেওয়া হয়। তাদের যেখানে শুতে দেওয়া হয়েছিল তা ছিল লোহার। শৌচাগারগুলোর অবস্থাও ছিল শোচনীয়। তিনি আরও বলেন, গভীর রাতে হঠাৎ করে ইসরায়েলি বাহিনী মেশিনগান নিয়ে সেলের মধ্যে ঢুকে যেত। তারা জোরে আওয়াজ করত, চিৎকার করে দাঁড়ানো বা অন্য আদেশ দিত এবং আতঙ্ক তৈরি করার চেষ্টা করত। এ সময় একজন সাংবাদিক পরবর্তী পরিকল্পনা জানতে চাইলে শহীদুল আলম বলেন, অসাধারণ কিছু ব্যক্তি একসঙ্গে হবার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখন আন্তর্জাতিকভাবে একটা নেটওয়ার্ক দাঁড় করাবো। যেহেতু গ্লোবাল লিডাররা করবে না, আমরা অ্যাক্টিভিস্টরা কিভাবে করতে পারি সেই লড়াইয়ের প্রস্তুতি আমরা নিয়েছি। একটা ব্লুপ্রিন্ট আমরা করে রেখেছি এবং আমরা ফেরার আগেই সিদ্ধান্ত নিয়েছি যে আবার আমরা যাব এবং 1000টা জাহাজ যাবে। দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের দেশে যেটা করেছি, জুলাই অভ্যুত্থানের সময় রাস্তায় নেমেছি, আন্দোলন করে এরকম একজন স্বৈরাচারকেও আমরা হটাতে পেরেছি। এখানেও সেই জিনিস, আন্তর্জাতিকভাবে সেরকম একটা জিনিস করা দরকার।